আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে, আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। জামায়াতের ব্যানারে অমুসলিম প্রার্থীর স্বাগত জানানোর সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে রনি। আনন্দের ডিগবাজি দেবেন শেখ হাসিনা, যে কারণে বললেন রিজভী। তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, জানালো ব্রিটিশ গণমাধ্যম। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে, মির্জা ফখরুল। পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত 6। পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে, আইন উপদেষ্টা। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটে বলে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, পড়াশোনার জন্য বিদেশের যে কোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। আওয়ামী লীগের কেন্দ্রীয় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জামায়াতের ব্যানারে অমুসলিম প্রার্থীর স্বাগত জানানোর সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে রনি। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানকে সাধুবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেন, আজকের জামায়াত নেতৃত্বের এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করবে। গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামী যেটা করতে চাচ্ছে, যে তাদের দলে ভিন্ন মতাবলম্বীর নেতা আনতে চাচ্ছে, এটি একটি নতুন মাত্রা। এবং এটি এত ভালো যে জামায়াতে ইসলামীর যে আদর্শ, সেটা হলো মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের। উনি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাননি। তার মূল লক্ষ্য ছিল সৎ লোকের শাসন চাই। পরবর্তীতে যারা ফাঁসিতে ঝুললেন, তাদের আদর্শকে ডিঙিয়ে আজকের জামায়াত নেতৃত্ব যে এত মডারেটেড চিন্তা করতে পারছেন, তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। উল্লেখ্য, সম্প্রতি এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। নতুন বাংলাদেশে বিনির্মাণে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে। আনন্দের ডিগবাজি দেবেন শেখ হাসিনা, যে কারণে বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা আনন্দে ডিগবাজি দেবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনার সভায় তিনি একথা বলেন। এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হয় না কেন? মন্ত্রণালয়ে কোনো ছাত্রদের কমিটি থাকবে, এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এতে ছাত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সমাজের কিছু লোক আছে যারা ছাত্রদের বিপথগামী করছে, প্রলোভন দেখাচ্ছে। ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস। রিজভী আরো বলেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস। কেন মানুষের হৃদয়কে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন? ডিসেম্বর না জুন, পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটি স্পষ্ট করুন। তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, জানালো ব্রিটিশ গণমাধ্যম। ব্রিটিশ সাপ্তাহিক দ্য উইকের সাম্প্রতিক সংখ্যায় বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কাভার স্টোরি প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ডেস্টিনিজ চাইল্ড বা নিয়তির সন্তান। নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজার লেখায় উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের দল ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়,
তারেক রহমানের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এবং তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। ৫৭ বছর বয়সী তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করলেও দলের নেতৃত্বে ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, তারেক ইতিমধ্যে একটি সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা তৈরি করেছেন। তার লক্ষ্য একটি জ্ঞানভিত্তিক দুর্নীতি মুক্ত ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তোলা। বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও তারেকের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, চাকরি, জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও শ্রমজীবী জনগণের জন্য সমান সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে আমরা কাজ করছি। তারেক রহমানের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই। রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী জানান, তিনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং তার কাছ থেকে রাজনৈতিক নিরপেক্ষতার অঙ্গীকার নেওয়া হয়েছিল, যা ছিল তার মৌলিক অধিকারের লঙ্ঘন। কিন্তু তবুও তিনি বিএনপিকে একত্রিত রেখেছেন এবং শক্তিশালী নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকেই তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। দীর্ঘ ১৬ বছর পর তার ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তারেকের জন্য এটি হবে একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করার মুহূর্ত, যা তাকে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চায় আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমান দলের প্রধান মুখ হিসেবে সামনে আসুন। তার নেতৃত্বে দল পুনর্গঠনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। রাজনীতিতে তারেক রহমানের অভিষেক ঘটে ১৯৮৮ সালে। তবে ২০০১ সালের নির্বাচনের সময় তিনি পুনরায় সক্রিয় হন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও তার বিরুদ্ধে সেই সময় সরকারের সিদ্ধান্তে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ ওঠে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেফতার হন এবং পরে চিকিৎসার জন্য লন্ডনে যান। কিন্তু নির্বাসনের মধ্যেও তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দলের নেতৃত্বে অটল থাকেন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতেই তিনি হতে পারেন নেতৃত্বের মুখ। ব্রিটিশ গণমাধ্যমের মন্তব্য সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। মির্জা ফখরুল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। যদিও ফ্যাসিস্টের সময় ১৫ বছর সম্পর্ক রাখতে পারেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এ বিষয়টি চীনের প্রতিনিধি দলকে জানানো হয়েছে। আর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, শুধু বিএনপি নয়, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব আমাদের ব্রিফ করেছেন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এর আগে সন্ধ্যা ৬:৩০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৭ সদস্য প্রতিনিধি দল। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ৬। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার ৫২ জেলার নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে ৬ সন্ত্রাসী নিহত এবং ৪ জন আহত হয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী জেলায় একটি আইবি অভিযান পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় সৈন্যরা কার্যকরভাবে তাদের অবস্থানের আক্রমণ করে এবং উভয় পক্ষের তীব্র গুলি বিনিময়ের পর ৬ জন নিহত হয়। এ সময় ৪ জন গুরুতর আহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, ওই এলাকায় সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযানও চালানো হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর।
পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার মোহাম্মদ হাসান উপজেলার হাইলধর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবু বক্কর মাস্টারের বাড়ির মোহাম্মদ নওশাদ মিয়ার ছেলে। দলীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া হাসান চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, গত রোববার দিবাগত রাতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি মোহাম্মদ হাসানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।